watch your parents have sex every day for the rest of your life? প্রথমত তো ভুল করে বলা এটা হতে পারে না। ফ্রিডম অফ স্পিচটা কখন ভায়োলেশন অফ স্পিচ হয়ে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। কিস্তি ছাড়া কমেডি করতেই জানে না মানুষ। আর যেটা আমরা শুনছি এমন একটা মানুষের থেকে যাকে আমরা কোনোদিনও এই ধরনের কথা বলতেই শুনিনি, বা আমাদের মনের মধ্যেও কখনো এটা ছিল না যে এই লোকটা এই কথাটা ভাবতেও পারে। এবং আমি যেহেতু বিয়ার বাইসেপের একজন ফ্যান, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার কাছে এটা বড়ই আশ্চর্য লেগেছে। এত বড় বড় মাথা, আশিস চেঞ্চলানি বসে আছে, বিয়ার বাইসেপ বসে আছে, এরকম বড় বড় ইউটিউবের ফেসরা বসে আছে যারা কিনা একটা এই চ্যানেলকে ছোটো থেকে আজকে এই জায়গায় এনেছে। ওদের কি বেসিক সেন্সটা নেই যে এই বক্তব্যটা রাখলে কত বড় একটা এক্সপ্লোশন হতে পারে? তোমার কি মনে হয় যে সত্যি ওরা জানে না এটা বললে এরকম হতে পারতো না? ওরা তার মানে জানতো হয়তো। কথা আছে না, মানে যেটা নিয়ে বেশি লাফালাফি হয় সেটা এক সময় পড়ে যায় আর কি। কেউ এসে অন স্টেজে কারোর জামা কাপড় কেটে দিচ্ছে কাঁচি দিয়ে, এই জিনিসটাই যদি হচ্ছে মানে এটা শোয়ের বাইরে হতো তাহলে এটা কী হতো? যাদের নিয়ে সব থেকে বেশি আমাদের দেশে করাপশন হয় তাদের কাছ থেকে কোনো ধর্মের বাণী আমি শুনতে চাই না। ফার্স্ট রাজনীতিবিদরা কারণ নয়, রাজনীতিবিদরা শুধুই নিজেদের। না তো সিন ইজ যখন এই ধরনের কথাবার্তা হচ্ছে, যখন স্ক্রিপ্টটাতে ওরকম লেখা হচ্ছে বা এত বড় টিম এই জিনিসটাকে প্ল্যান করছে, তারা তো তাকে কেটেও দিতে পারতো। একটা মেয়ে যদি একটা ছেলের জামাটা এরকম কাটে সেখানে কিচ্ছু যায় আসে না, কিন্তু একটা ছেলে যখন মেয়েটার জামাটা কাটছে তখন সেটা নিউজ হয়ে যাচ্ছে। একটা মেয়ে বলছে যে আমার বরের 5 লাখ টাকা ইনকাম হতে হবে, যেন এটা খুব নর্মাল যে ছেলেটাকেই কামাতে হবে। আমি খুকুমনি বাচ্চা ফোন থেকে দেখছে কি রণবীর আলাহাবাদী এমন একটা কমেন্ট করছে, কখনো ক্যারি মিনাটি এসে একটা কিস্তি মারছে, ক্যামেরা অন করে ফোনের ক্যামেরাটা অন করলেই ভাবে আমি কন্টেন্ট ক্রিয়েটার। কি আশ্চর্যের বিষয়। সম্প্রতি নিজের এক মন্তব্যের জন্য বিতর্কে জড়িয়েছেন রণবীর আলাহাবাদিয়া, এবং সেই মন্তব্যের ভিত্তিতে ইতিমধ্যে দেখা যাচ্ছে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেওয়া হচ্ছে। ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছে আরও একজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার, গৌরব টপদার। দাদা, তুমি দেখেছো সম্পূর্ণ ঘটনাটি ইতিমধ্যে 2 দিন থেকে 3 দিন ধরে যেটা চলছে। একজন তুমিও সমাজ মাধ্যমে জনপ্রিয় মুখ, সেখানে দাঁড়িয়ে এখন এই সমগ্র গোটা বিষয়টা নিয়ে কী মনে হচ্ছে যে এই টাইমে দাঁড়িয়ে যে সাবস্ক্রাইবার বা রিয়্যাক্টের জন্য কি এই ধরনের মন্তব্য করা হয়, নাকি পুরো বিষয়টাই যে ঘটনাটি ঘটেছে ভুলবশত বা মানুষ সেটা ভুলভাবে নিচ্ছে? তোমার কি মনে হয় সম্পূর্ণ বিষয়টিকে নিয়ে? না দেখো, প্রথম কথা, মানুষ তো ভুলভাবে নেয়নি। তার কারণটা হচ্ছে এখানে ভুলভাবে নেওয়ার কিছু নেই। সোজা কথা, একদম স্ট্রেট আপফ্রন্ট বলা হয়েছে। মানুষ একদম সেটাকে স্ট্রেট কাট গ্রহণ করেছে এবং এর মধ্যে কিন্তু কোনো জটিলতা নেই কথার মধ্যে। এবার প্রশ্ন হলো যে স্টেটমেন্টটা আমরা শুনতে পাচ্ছি রণবীর আলাহাবাদিয়ার মুখে, সেই স্টেটমেন্টটা এটা কি ফ্রিডম অফ স্পিচের ভায়োলেশন? এটা হচ্ছে প্রশ্ন। যে ফ্রিডম অফ স্পিচটা কখন ভায়োলেশন অফ স্পিচ হয়ে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। এবার 2, তুমি যেটা বললে যে তাহলে কি সে ভুল করে বলতে পারে? আমার মনে হয় না ভুল করে বলা, কারণ বিয়ার বাইসেপের টিম কিন্তু তার পিয়ারের জন্য খুবই বিখ্যাত, এবং আমরা যারা ধরো কাজ করছি আমরা প্রত্যেকেই তার কন্টেন্ট দেখে আমরা বহু সময় এমন অনেক কিছু শিখেছি যে কি করে ওরা একটা কন্টেন্টকে বা ওরা নিজেদেরকে মার্কেট করছে বা পিআর করছে, কিভাবে ওরা একটা কাজকে নামাচ্ছে, একটা বিজনেসকে কী করে এক্সিকিউট করছে, এতগুলো পডকাস্টকে রান করা তারা কিভাবে রান করছে। এখান থেকে ডেফিনেটলি মানে আমি তো নিজে ব্যক্তিগতভাবে অনেকটা ইন্সপায়ার্ড হয়েছি। এবং আমি যেহেতু বিয়ার বাইসেপের একজন ফ্যান, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার কাছে এটা বড়ই আশ্চর্য লেগেছে যে আমি যেই মানুষটাকে ধরো এতদিন দেখে এসেছি যে সনাতন ধর্ম নিয়ে কথা বলছে, যে ধরো ফিটনেস নিয়ে কথা বলছে, যে ধরো পেরেন্টিং নিয়ে কথা বলছে, পেরেন্টসদেরকে ভালোবাসা নিয়ে কথা বলছে, বা টক্সিক পেরেন্টিং নিয়ে কথা বলেছে। আমরা তো বহু সময় দেখেছি যে ওর বাবাকে নিয়ে অনেক সময় অবজেকশনের জায়গাটা ছিল, সেটাকেও কী করে রিকভার করে আবার বাবার সাথে ক্লোজ হয়েছে। মায়ের সাথে ওর নিজস্ব একটা পডকাস্ট ছিল। তো এই পুরো ব্যাপারটা থেকে ওর কিন্তু একটা গুড বয় ইমেজ কিন্তু সব সময় ছিল, যেটা আমরা এভরি টাইম দেখে এসেছি। তো এখানে দাঁড়িয়ে প্রথমত তো ভুল করে বলা এটা হতে পারে না। তার কারণ একটা এরকম শো হচ্ছে, নিশ্চয়ই শোটার পেছনে এত বড় শো
সামায় রায়নাকে নিয়ে এত লাফালাফি হঠাৎ করে নতুন সময়ে, আর কথা আছে না, মানে যেটা নিয়ে বেশি লাফালাফি হয় সেটা এক সময় পড়ে যায় আর কি। চটকারিতা বা চটুলতা দেখিয়ে কিছু দিনের জন্য হয়তো অনেক কিছু করা যায়, কিন্তু লাইক কমেন্টস ভিউয়ারশিপটা তো মেন নয়। একটা মানুষের আদর্শ বা একটা মানুষের জীবনযাপন, তার চিন্তা ভাবনা, মানে এটাই মেন। ভালগারিজমের মধ্যে তো একটা তফাৎ একদম রয়েছে। 100% ডিফারেন্স তো আছে। আমরা তো জোক ছোটোবেলা থেকে, কমেডি কত শুনেছি। আমরা জনি লিভারকে দেখিনি, আমরা শাহরুখ খানকে দেখিনি, আমরা গোবিন্দাকে দেখিনি। আমাদের কাছে যারা ইন্ডিয়ানসদের কাছে যারা আইডলস, আমরা কি তাদেরকে কমেডি করতে দেখিনি? অন স্টেজও তারা কত রকমের কমেডি করেছে, কত ডার্ক হিউমারও তারা হয়তো কত সময় করেছে। আমাদের কিন্তু সেই সময় কখনো মনে হয়নি যে এটা ভায়োলেশন হচ্ছে স্পিচের। কিন্তু এখন এই যে একটা মেয়ে ধরো একটা গালাগালি দিয়ে আরেকটা মেয়েকে বলছে, এই গালাগালিটা একটা ছেলে যদি ওই মেয়েটাকে দিত, তাহলে হয়তো এই কেসটার আগে ওই কেসটা নিয়ে একটা এফআইআর হতো, হতো কি হতো না। কেউ এসে অন স্টেজে কারোর জামা কাপড় কেটে দিচ্ছে কাঁচি দিয়ে, এই জিনিসটাই যদি হচ্ছে মানে এটা শোয়ের বাইরে হতো, তাহলে এটা কি হতো? যদি সামনে ক্যামেরাটা না থাকতো, ওই মেয়েটা পরে গিয়ে কিন্তু ওই অবস্থায় পুলিশের কাছে গিয়ে বলতে পারতো যে আমাকে রেপ করার চেষ্টা করেছে। তার মানে কোথাও দাঁড়িয়ে সেই কালচারটা তো প্রমোটেডই হচ্ছে না, কোথাও দাঁড়িয়ে তো কালচারটা প্রমোটেডই হচ্ছে। একটা বাচ্চা ছেলে বা একটা বাচ্চা মেয়ে যখন সে তার পছন্দের ক্রিয়েটারকে দেখছে এমন ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকতে, বা বলছে তুমি এইভাবে এসে করবে বা কিছু করবে, তো সেই সময়টাতে একটা বাচ্চার মনে কি এফেক্ট পড়ছে? সে ভাবছে দিস ইজ নর্মাল। তো নর্মাল জিনিসটার মানেটাই তো বদলে গেল। মানে কোথাও যে ডার্ক হিউমারের নামে ভালগারিজমকে প্রমোট করা হচ্ছে। হ্যাঁ একদম, মানে এটা তো ডার্ক হিউমার। দেখো, তাহলে তো আমি তোমাকে একটা খিস্তি মেরে বলতে পারি, ওরে তুই খারাপ ভাবিস না, আমি তো ডার্ক জোক মারলাম। তাহলে আমি যা ইচ্ছা করে বলতে পারি ইট ওয়াজ আ ডার্ক জোক, রাইট? দেয়ার ইজ আ থিন লাইন বিটুইন ডার্ক হিউমার আর ভালগারিজম। তো এক্ষেত্রে দেখো, মানে এটা কখনোই বলবো না আমি যে এটা সে ভুল করে বলেছে। এত বড় পিআর টিম, যার এত কথা ইনস্টাগ্রামে, এত কোর্সেস বিক্রি করা, এই সমস্ত কিছুতে সে যখন এত পারফেকশন দেখাতে পারে, এবার যখন সে একটা শোয়ের মধ্যেখানে গেছে, তখন সে হঠাৎ করে এমন একটা কথা বলছে যেটা আসলে সে নয়, যাকে আমরা ওভাবে কোনোদিনও দেখিনি। তার মানে কি, সে নিজেকে বদলানোর চেষ্টা করছে ইচ্ছে করে, জোর করে, যেটা সে আদৌ নয়। কোথাও কি এটা ইউথ ডিমান্ডে পরিণত হয়েছে? কারণ এই ধরনের শো আমরাই যারা দেখছি, যারা পপুলার করছি। দেখো, ইউথ ডিমান্ড কিচ্ছু নয়, ফালতু কথা এটা। ইউথ ডিমান্ড অনেক কিছু নিয়েই থাকতে পারে, তা বলে একটা মানুষের নিজস্ব আদর্শের জায়গাও তো আছে। এটা যদি আজকে ধরো এটা যদি আজকে ওই লোকটা করতো, যে লোকটা ফার্স্ট টু লাস্ট শুধু খিস্তি মেরেই ভিডিও বানায়, আমি মানতাম যে না ভাই, এটা বলতেই পারে, এটা বলতেই পারে। কিন্তু এটা আমরা শুনছি কার থেকে? দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। যেটা আমরা শুনছি এমন একটা মানুষের থেকে যাকে আমরা কোনোদিনও এই ধরনের কথা বলতেই শুনিনি, বা আমাদের মনের মধ্যেও কখনো এটা ছিল না যে এই লোকটা এই কথাটা ভাবতেও পারে। কোথাও যে রণবীর আলাভাদিয়া এখন যেই পজিশনে আমি যদি বলি আছে সমাজ মাধ্যমে, তো সেখানে দাঁড়িয়ে তাদের নিজস্ব যে কোনো বক্তব্যের ওপরে তো মার্জনা থাকা দরকার। কারণ আমরা জানি যে একটা বিশাল সংখ্যক ইউথ তাদেরকে ফলো করে এবং তাদের প্রতিটি কথাকে শুনছে, কিভাবে কোন দৃষ্টিতে তারা কিভাবে দেখতে বলছে, মানে ফলো করা, মোটামুটি পুরো জীবনটাকে ফলো করে। তো সেখানে দাঁড়িয়ে তো তাদেরও কিছু দায়বদ্ধতা আছে। হ্যাঁ, 100% তো ডেফিনেটলি আমাদের সমস্ত ইনফ্লুয়েন্সারদেরই একটা দায়বদ্ধতা আছে। এবার সেটা আমরা কতটা বুঝতে পারছি সেটা তো আমাদের উপর না। কি মানে এই মুহূর্তে আমরা দেখছি যে শুধুমাত্র যে ইনফ্লুয়েন্সারদের নিয়ে যে বিষয়টি, সেখানে আর সীমাবদ্ধ নেই, রাজনৈতিক মহল পর্যন্ত চলে গেছে। সেখানে আমরা মুখ্যমন্ত্রীকে দেখছি এই বিষয় নিয়ে মুখ খুলতে, এবং মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী। রাজনীতিবিদদের নিয়ে আমি কিছু বলতে চাই না, ঠিক আছে? রাজনীতিবিদদের নিয়ে আমি কিছু বলতে চাই না, যারা নিজে মানে আমি খারাপভাবে কিছুই বলতে চাই না এখানে। যাদের নিয়ে সব থেকে বেশি আমাদের দেশে করাপশন হয়, তাদের কাছ থেকে কোনো ধর্মের বাণী আমি শুনতে চাই না, ফার্স্ট অফ অল। তো এখানে হয়ে যায় আর কি ওই মানে থাকার এসব কথা আর নাই বা বললাম। তুমিও অপরাধী, আমিও অপরাধী, আমি তোমায় আঙুল তুলে বলছি তুমি তো দেখো কত বড় দাগি অপরাধী। কারণ এখন তুমি ট্রেন্ডে আছো, এখন তুমি ফোকাসে আছো, তাই জন্য। দুদিন আগে এই রাজনীতিবিদরাই ওর ইয়েতে যেত, রাইট? যেত কি যেত না? অবশ্যই যেত তো, তার রাজনৈতিক দলের প্রমোশন হতো তো,
কোথায়? তখন তো বলেনি যে যাব না। শোনো, রাজনীতিবিদরা কারণ নয়, রাজনীতিবিদরা শুধুই নিজেদের, রাজনীতিবিদরা শুধুই টাকার, রাজনীতিবিদরা শুধুই রাজনীতির। রাজনীতি একটা পেশা। তো আমি রাজনীতিবিদদের নিয়ে খুব বেশি ইন্টারেস্টেড নই, তারা কি বললো না। কিছু কিছু ক্ষেত্রে হয়তো কোনো একটা জিনিসকে নিয়ে হ্যাঁ হতে পারে সে এমন মন্তব্য করেছে যেটা খুবই খারাপ, খুবই ঘৃণ্য, খুবই জঘন্য, তার এগেনস্টে তার কোনো শাস্তি হতে পারে, তার এগেনস্টে তাকে নিয়ে সাধারণ মানুষ কথা বলতে পারে। কিন্তু এর থেকেও অনেক বড় বড় অপরাধ কিন্তু আমাদের দেশে হয়, যার কিন্তু কোনো রকম আমরা অভয়াকাণ্ডেরও এখনো পর্যন্ত কোনো বিচার পেলাম না। এবং এই বিষয়টি আমরা দেখছি সমাজ মাধ্যমে পেলাম কি পেলাম না বলো। আচ্ছা, এবার তুমি বলো যে অভয়াকাণ্ডের যে আমরা কোনো বিচার পেলাম না, এটা নিয়ে যে এত কিছু হলো, এইটার উত্তর আমরা কার কাছে চাইব? তো কোনো কিছুই না, মানে বলবো না যে একদম এক্সট্রিম লেভেলে গিয়ে মানে খারাপ হয়ে যাচ্ছে, কারণ এক্সট্রিম লেভেলে খারাপগুলো আমরা দেখে এসেছি ছোট থেকে। প্রত্যেক বছর আমরা একটা নতুন করে রেপের কথা শুনছি। কত হয়ে যাচ্ছে যে এইগুলোর কোনো সলিউশন হচ্ছে না। কত বাড়িতে ছেলে তার মাকে পিটিয়ে পেটাচ্ছে, সেই নিউজগুলো আসছে না, এই খবরগুলো কিন্তু আমরা পাচ্ছি না। তো এটা অবশ্যই একটা এখন বার্নিং ইস্যু বলেই, যে হয়তো চেনেও না ওকে, সে ওকে নিয়ে মন্তব্য করছে, কোনো যে হয়তো জানেও না কাউকে, সেও তাকে নিয়ে একটা মন্তব্য করে দিচ্ছে। বার্নিং ইস্যু নিয়ে মন্তব্য হবেই, কিন্তু এই রাজনীতিবিদদের নিয়ে আই অ্যাম লিস্ট বদার্ড। দাদা, আরেকটি বিষয় যে তোমরা একই প্ল্যাটফর্মে আছো এবং সেখানে স্পটিফাই চার্টে আমরা সবসময় 1 থেকে 10-এর মধ্যে সবসময় 1, 2, 3-এ আমরা একসাথেই থাকি। আমি গতকাল আমার বন্ধু কুনাল বোস, সেও একজন ইউটিউবার, তাকে আমি বলছিলাম, মানে গতকাল না অ্যাকচুয়ালি, এই স্ক্যামটা বেরোনোর আগের দিন, মানে এই মন্তব্যটা বেরোনোর আগের দিন, আমি আবারও বলছি এই মন্তব্যটা মানে প্রচণ্ড ঘৃণ্য। এই মন্তব্যটা বেরোনোর আগের দিন আমি বলছিলাম যে দেখো, আজকে ইন্ডিয়ার টপ 10টা পডকাস্টে, টপ 5টা পডকাস্টে যেখানে রাজ সামানি আছে, রণবীর আলাহাবাদি আছে, সেখানে আমার প্রেত কথারও নাম আছে। তো বাংলা ভাষা নিয়ে এটা আমার কাছে একটা অনেক বড় প্রাপ্তির জায়গা যে হিন্দি ইংরেজি পডকাস্টের মধ্যেও বাংলা ভাষায় কথা বলে আমি পডকাস্টটাকে এই লেভেলে এনেছি। যেদিন এই মন্তব্যটা বেরোলো, তার পরের দিন কুণাল আমাকে মেসেজ করলো যে আগের দিন বলছিলে তোমার কত ভালো লাগছে, আর আজকেই রণবীরের পাশে তোমার নামটা দেখে কতটা খারাপ লাগছে তুমি বলো। আই বললাম ইয়েস, দিস ইজ 2 sides অফ আ কয়েন। একটা মানুষ যাকে আমার এতদিন একটা ক্লিন শিটের মানুষ মনে হতো, তাকে আমি যখন দেখছি তার নামের পাশে আমার নাম থাকলে আমার ভালো লাগছে, আজকে শুধু একটা মন্তব্যের জন্য তার নামের পাশে আমার নামটা থাকলে আমার মনে হচ্ছে যে না, এই নামটা তো কন্ট্রোভার্সির সাথে জড়িয়ে আছে, রাইট? তো ফ্যাক্টরটা হচ্ছে এখানেই, জানো তো, মানে আমাদের জার্নিটা একদিনের জার্নি। একদিনে একটা মানুষ হঠাৎ করে নাম করে, তারপর সে যতটা স্ট্রাগল করে সেটার উপর ডিপেন্ড করে তার নামটা কত দূর পর্যন্ত পৌঁছবে। আবার একদিনেই সেই মানুষটা যদি এমন কিছু বেফাঁস মন্তব্য করে ফেলে বা কথা বলে ফেলে, তাহলে একদিনের পর থেকেই তার কেরিয়ার নিচের দিকে ডাউন হতে শুরু করে। আজকে অনেক সেলিব্রিটি হয়তো বলবে যে আমি ওর পডকাস্টে আর যেতে চাই না, বা আমি ওর পডকাস্টে আর যাব না। হ্যাঁ, বলেও দিয়েছে অনেকেই হয়তো ক্যান্সেল করে দেবে এই মুহূর্তে এই পডকাস্টে যাওয়া। এবার তুমি একটা বক্তব্য বলো, ঠিক যেই মুহূর্তে দাঁড়িয়ে কারোর একটা সিনেমা বেরোবে, সেটা অজয় দেবগান হোক, সেটা ভজয় দেবগান হোক, সেটা কোনো বিপ্রাক হোক, যেই হোক না কেন, ঠিক 2 বছর বাদে যখন মানুষ এই কন্ট্রোভার্সিটা ভুলে যাবে, তখন কিন্তু তারা আবার নিজেদের প্রমোশনের জন্য সেই পডকাস্টে গিয়ে হাজির হবে। হবে কি হবে না? কারণ দিন শেষে গিয়ে মানি ম্যাটার্স। আমি এত টাকা দিয়ে একটা গান বানাচ্ছি, এত টাকা দিয়ে একটা প্রোডাকশন করছি, সিনেমা বানাচ্ছি, হলে টিকিট বিক্রি করতে হবে, ব্যবসায়িক ক্ষেত্রে আমাকে একটা পডকাস্টে যেতেই হবে। যখনই এই প্রমোশন, টাকা, টিআরপি, হ্যাঁ, এই গেমগুলো ঢুকে যায় না, তখন এই গেমগুলো সাধারণ মানুষের ভাবনা চিন্তার অনেক বাইরের লেভেলে চলে যায়। সাধারণ মানুষ হচ্ছে বোকা। সাধারণ মানুষকে একটা কিছুতে উস্কে দিলে সে সেটা নিয়ে বক্তব্য রাখতে থাকে কি থাকে না, সে সেটা নিয়ে বক্তব্য রাখতে থাকে। না এই 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 আর আমাদের তো স্বভাবই, আমরা তো তাই করতে ভালোবাসি, আমরা আলোচনা করতে ভালোবাসি। কিন্তু যারা এই পুরো গেমটার সাথে জড়িত না, হতে পারে যে এই শোটাকে হয়তো এই পুরো ব্যাপারটার পেছনে একটা কোনো বড় এজেন্ডা আছে যেটা আমরা জানি না।
তুমি আমি জানি, আমরা কলকাতায় বসে কী জানবো? না একদম আমরা কি ওই সেটটায় ছিলাম? ওই সেটটা যখন স্ক্রিপ্টে লেখা হচ্ছিল, এত বড় বড় মাথারা, যেখানে আশিস চঞ্চলানির মতো মাথা, এরা কেউ কিন্তু মানে পাতি একটা ছেলে না যে হঠাৎ মোবাইল বের করে ভিডিও বানাচ্ছে। একটা বড় প্রোডাকশন ইউনিট কাজ করছে, একটা টিম কাজ করছে, এত বড় বড় মাথা, আশিস চঞ্চলানি বসে আছে, বিয়ার বাইসেপ বসে আছে, এরকম বড় বড় ইউটিউবের ফেসরা বসে আছে, যারা কিনা একটা এই চ্যানেলকে ছোট থেকে আজকে এই জায়গায় এনেছে। ওদের কি বেসিক সেন্সটা নেই যে এই বক্তব্যটা রাখলে কত বড় একটা এক্সপ্লোশন হতে পারে? তোমার কি মনে হয় যে সত্যি ওরা জানে না এটা বললে এরকম হতে পারতো না? ওরা তার মানে জানতো হয়তো, হয় এটা, আর নইলে হচ্ছে সে হঠাৎ ওখানে মুখ ফসকে বলে দিয়েছে। মুখ ফসকে বললে তার ভিন্ন মানসিকতার পরিচয় দিয়েছে সে। নাও দ্য সিন ইজ, যখন এই ধরনের কথাবার্তা হচ্ছে, যখন স্ক্রিপ্টটাতে ওরকম লেখা হচ্ছে, বা এত বড় টিম এই জিনিসটাকে প্ল্যান করছে, তারা তো তাকে কেটেও দিতে পারতো সেটাই। আপলোড করার সময়। তারা কাটলো না কেন? তাহলে কি কিউসি হলো না? কোয়ালিটি চেক কি হয়নি? কোয়ালিটি কন্ট্রোল কি হয়নি? তাহলে যে রণবীর আলাহাবাদী এমন একটা কথা বলছে, ওরা কি জানে না? এই সমস্ত গেমগুলো না আমাদের সাধারণ মানুষদের থেকে অনেক উপরে বন্ধু। এবং আমরা দেখেছিলাম ঠিক এই পরবর্তী মন্তব্যের পরেই রণবীর আরও একটি মন্তব্য করেছিলেন, সেখানে সময় রায়না নিজে বলেছিলেন, এটা কি বলছো? আমরা দেখেছিলাম এই পুরো এপিসোডের একটা ক্লিপ, যেটা ভাইরাল হচ্ছে বারবার। তার মানে রণবীরের সেই ঘৃণ্য মানসিকতাটা বেরিয়ে এসছে বাইরে। ও যেটা ভাবে, ও যেটা নিয়ে হয়তো ফ্যান্টাসাইজ করে, হয়তো সেই সব কথাবার্তাই বলেছে। তো উই ডোন্ট নো এক্ষেত্রে। তবে আমি এটাই বলবো যে এইটা তো অবশ্যই একটা বার্নিং ম্যাটার, এটা নিয়ে কথা হবে এবং চলবে এখন বেশ কিছুদিন ধরে। কেরিয়ারেও কিছুটা ডাউনফল ডেফিনেটলি আসবে, কিন্তু ওই যেখানে টাকা ঢুকে যায়, যেখানে ফেম ঢুকে যায়, সেসব জায়গায় গিয়ে না মানুষ অনেক সময় এথিক্যাল জায়গা থেকে বেরিয়ে যায়। সে আবার দেখবে মানে সেলিব্রিটিসরা আসবে, আবার সেলিব্রিটিসরা বসবে, আবার এসে একা দুটো গল্প বলবে কিছু, এবং সেই গল্পগুলো শোনার পর ওটা দিয়ে সিনেমাটাকে তারা প্রমোট করবে। এবং এটা নিয়ম, এটা তো যে কোনো ইউটিউবারই করে এটা। আমিও যখন পডকাস্ট করি, আমি কি প্রমোট করি না সিনেমা? আমিও করি, আমিও সিনেমা প্রমোট করি। তো গেমটা না চলতে থাকবে। একটা হচ্ছে, তার কোনো সমাধান হচ্ছে না, তারপরে তার জন্য আন্দোলন হচ্ছে, পরের রেপটা হচ্ছে না? হচ্ছে তো, ফাঁসি হয়ে যাচ্ছে, তারপরে রেপ হচ্ছে না? হচ্ছে তো। তো এই পুরো গল্পটা হয়তো আজকের বার্নিং ইস্যু, আজকে হয়তো অনেকেই লাইক কমেন্ট আমরা কামিয়ে নিতে পারি এই ব্যাপারটাকে নিয়ে আরও কথা বলে, কিন্তু দিন শেষে কি কাল যা হওয়ার ছিল, মানে যা থাকার তাই থাকবে, দেখবে তুমি, কিচ্ছু বদলাবে না। আরেকটি বিষয়, কারেক্ট মি ইফ আই অ্যাম রং। আরেকটি বিষয়ে, যে বিষয়টা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব, যে ইতিমধ্যে আমরা দেখেছি যে এই মন্তব্যের পরে আরও একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হচ্ছে। যেই ভিডিওতে মূলত, আমি যদি ভুল না করি, একটি ভিডিওতে দেখা যাচ্ছে ওজি ক্রুয়ের কমেডিয়ানরা 2 সপ্তাহ আগে একটি ভিন্ন ইউটিউব চ্যানেলে শোতে তারা এই একই মন্তব্য করেছে, এবং সেখানে দেখা যাচ্ছে ক্লিপটিতে স্যাম নামক একজন মহিলা এবং অ্যালেন নামক একজন ব্যক্তি এই মন্তব্যের উপর হাসছেন, যা সমাজ মাধ্যমে কিছু, আমি বলবো যে বিদ্যুগণ, তারা আরও একটি প্রশ্ন করছেন যে অডিয়েন্সের প্রতিক্রিয়াটা কি ছেলে এবং মেয়ের ক্ষেত্রে ভিন্ন প্রতিক্রিয়া হয়, এই প্রশ্নটা। হ্যাঁ, নিশ্চয়ই 100%। এটা কি বিদেশের ঘটনা? মানে বিদেশ থেকে এটাকে কপি করা হয়েছে বেসিক্যালি। যদি কপি করা হয়ে থাকে, তার মানে তো বুঝতেই হবে এটা তো পুরো স্ক্রিপ্টেড বস। যদি কপি করা হয়ে থাকে তাহলে তো এটা স্ক্রিপ্টেড হচ্ছে না। তোমাকে মনে হয় এরকম একটা শোতে গিয়ে রণবীর আলাহাবাদিয়া নিজে স্ক্রিপ্ট লিখে ভেবে চিনতে যাবে? ওকে স্ক্রিপ্ট প্রোভাইড করা হয়, যে কোনো শোয়ের ক্ষেত্রে তো তাই হয়, স্ক্রিপ্ট প্রোভাইড করা হয়। ছেলে এবং মেয়ের ক্ষেত্রে প্রতিক্রিয়া তো ভিন্ন। আমি প্রথমেই বললাম যে আজকের দিনে দাঁড়িয়ে এই কত ধরনের শো হয় না, মেয়েটা গিয়ে ছেলেটাকে একটা থাপ্পড় মেরে, মেয়েটা গিয়ে ছেলেটাকে, আরে তুমি ছেড়ে দাও, সব বাদ দাও। তোমার পাশের বাড়ির লালটু কাকুকে তার বউ যখন পেটায়, তুমি কোনোদিনও দেখো না যে লালটু কাকু তার বউয়ের এগেনস্টে গিয়ে এফআইআর করছে এবং তার বউকে পুলিশ এসে গলা ধরে একদম টানতে নিয়ে চলে যাচ্ছে? এই দৃশ্যটা আমরা দেখতেই পাবো না কোনোদিনও। দিস ইজ কোয়াইট ইম্পসিবল। কিন্তু ঠিক এটা যদি উল্টো হতো, তাহলে লালটু কাকুকে 2টো থাপ্পড় মেরে তার কলারটা ধরে তাকে 4টে অবব্য ভাষায় গালাগাল করে লালটু কাকুকে নিয়ে চলে যাওয়া হতো এবং প্রচণ্ড মারা হতো।
এবং তার ওপর গৃহবধূ নির্যাতনের কেস দিয়ে দেওয়া হতো। হতো কি হতো না? অবশ্যই হতো। হতো। আমার নিজের খুব পরিচিত একজনের ক্ষেত্রে আমি দেখেছি, মেয়েটি ছিল পাগল, মেয়েটি নিজে চাকু দিয়ে নিজের গলায় মারতো, হাতে মারতো, আমার নিজের পরিচিত। এবং সে গিয়ে পুলিশকে বলল যে আমার উপর গৃহবধূ নির্যাতন করা হয়েছে। পুলিশ এসে তার হাজব্যান্ডকে নিয়ে চলে গেল। ওদিকে হাজব্যান্ডটা একদম নিরীহ, বোকা, পাঠা। ও বেটা জানেই না যে ও যদি আগে গিয়ে বউটার নামে একটা ডায়েরি করে আসতো তাহলে হয়তো ওকে এই আচরণের সম্মুখীন হতে হতো না। অবশ্যই ডিফারেন্স আছে। একটা মেয়ে যদি একটা ছেলের জামাটা এরকম কাটে সেখানে কিচ্ছু যায় আসে না, কিন্তু একটা ছেলে যখন মেয়েটার জামাটা কাটছে তখন সেটা নিউজ হয়ে যাচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? অবশ্যই হচ্ছে। তো ডেফিনেটলি মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা একদম চেঞ্জ হয়ে যায়, মানুষের প্রতিক্রিয়া চেঞ্জ হয়ে যায়। আজকে তুমি বলো, একটা মেয়ে বলছে যে আমার বরের 5 লাখ টাকা ইনকাম হতে হবে, যেন এটা খুব নর্মাল যে ছেলেটাকেই কামাতে হবে, আমি খুকুমনি। এটাই যদি ছেলেটা বলতো তোমার যে আচ্ছা তাহলে একটা কাজ করো, বিয়ের সময় তোমার বাবাকেও আমাকে 10 লাখ টাকা দিতে বলো, তখন হয়ে যেত ডাউরি চাইছে। মেয়েটা যখন বলছে ওর ইনকাম এটা হতে হবে, 5 লাখ টাকা বা 10 লাখ টাকা হতে হবে, তখন কিন্তু সেটা ডাউরি হচ্ছে না, তখন সেটা ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে। কারণ সেটা আমরা শাস্ত্র থেকে দেখে আসছি যে বিয়ে মানেই ভরণ পোষণের দায়িত্ব নিলাম, তাই তো হয়, তাই তো দেখি আমরা। কিন্তু ঠিক উল্টোটা যখন হয়ে যায় তখন সেটা ডাউরি হয়ে যায়। তো আমার যেটা মনে হয় যে মানে আমার ব্যক্তিগতভাবে যেটা আমি মনে করি যে ভাই কোনো লেনদেনই থাকা উচিত নয়, শুধুমাত্র ওই যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং এটাই হওয়া উচিত আর কি। মানে তোমার হৃদয় আর আমার হৃদয়েরই লেনদেন হওয়া উচিত, এখানে কোনো টাকা পয়সার লেনদেনই হওয়া উচিত নয় এই জায়গায়। কিন্তু এইটাই যদি খবরে আসে যে একটা মেয়ে তার ছেলেটার দেখেছে যে 1 লাখ টাকা মাইনে পায়, সে 2 লাখ টাকা মাইনে পায়, তখন সবাই বলে বাবারে বাবা তোমার বর তো কত ভালো মাইনে পায়, তাই না? আর যখনই মেয়েটা যখন হচ্ছে মেয়েটা যদি একটু বড় লোক হয় তখন বলে ভালোই তো বউ পেয়েছিস, ভালোই তো শ্বশুরের পয়সা আছে। আমাদের সমাজটা আমরাই করছি, আমাদের সমাজটা আমরাই করছি, আমাদের মতো মানুষরাই সমাজ গড়ছে, আমাদের মতো নিচু মানসিকতার মানুষরাই চারিদিকে ভরে আছে, আমরাই সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং সমাজ আমাদের জন্যই নিচের দিকে আরও অধঃপতিত হচ্ছে। তার কারণ আমরা ছোটোবেলা থেকে বাবা মায়েরা কী করছি যে নিজেরা ফোন দেখবো বলে বাচ্চার হাতে ফোন দিয়ে দিচ্ছি, বাচ্চাও ফোন দেখছে। তো বাচ্চা ফোন দেখে দেখছে কি রণবীর আলাহাবাদিয়া এমন একটা কমেন্ট করছে, কখনো ক্যারি মিনাটি এসে একটা খিস্তি মারছে। এবং খিস্তি মারাটা এখন আমরা দেখছি যে একটা কমেডির একটা পার্ট হয়ে গেছে বড়। হ্যাঁ, তার কারণ সম্ভব না কমেডি। তার কারণ খিস্তি ছাড়া কমেডি করতেই জানে না মানুষ। আর আমরা ভানু বন্দ্যোপাধ্যায়ের কমেডি দেখিনি, আমাদের হাসি পায়নি, পেয়েছে তো। আমরা শাহরুখ খানের কমেডি দেখি না, আমাদের হাসি পায় না শাহরুখ খানের কমেডি দেখে, নইলে সে এত বড় স্টার হলো কি? কোথায় শাহরুখ খানকে তো শাহরুখ খান হওয়ার জন্য কোনোদিনও 4 অক্ষর বলতে হয়নি, হয়েছে কি বলতে? আমরা তো দেখিনি কখনো। তো এইগুলো না সব যারা একটু ওই ছোটোখাটো লেভেলে থাকে, 2 দিনের পপুলারিটি, 2 বছরের পপুলারিটি, ব্যক্তিত্ব তৈরি হয় না, মানুষ এদের ভুলে যায় একদিন। কত এরকম চ্যানেল আছে মিলিয়ন সাবস্ক্রাইবার, এসছে চলেও গেছে, মানুষ ভুলেও গেছে, তাদের কথা মনেও রাখেনি। তোমার এরকম বহু সিঙ্গার রয়েছে যাদের কথা হয়তো তুমি ভুলেই গেছো। রিমার্কেবল কাজ না এই সমস্ত মানে রংচঙে জিনিসপত্র দিয়ে হয় না। রিমার্কেবল কাজ রংচঙে জিনিসপত্র দিয়ে হয় না। রিমার্কেবল কাজ করার জন্য নিজেকেও রিমার্কেবল ব্যক্তিত্ব হতে হয়, একটা স্ট্রং হোল্ড থাকতে হয় নিজের ব্যক্তিত্বের উপর। সেই হোল্ডটা এখনকার জেনারেশনে আমাদের মধ্যে কম, কারণ আমাদের এখন সময়টাকে আমরা ইউটিলাইজেশন অন্য জায়গায় করি। এত চারিদিকে ওটিটি আছে, এত চারিদিকে তোমার শর্ট ফর্ম কন্টেন্ট আছে, সেক্সুয়াল এলিমেন্ট আছে, এই সমস্ত জিনিসপত্রের মধ্যে আমরা থাকি। আমরা ইনস্টাগ্রামের ফিডটা তুমি খোলো এক্ষুনি, ও যে ক্যামেরা করছে ওর ইনস্টাগ্রামের ফিডটা এক্ষুনি খোলো, তো দেখবে কতগুলো মেয়ে বিকিনি পরা ছবি রয়েছে ওখানে। তুমি বলো তাহলে যে সারাদিন একটা মানুষ যদি এগুলোই কনজিউম করে তাহলে সেই মানুষটা ভালো কথা বলবে কি করে? তুমি সারাদিন তোমার ইউটিউব চ্যানেলে তুমি শুনছো কেউ একজন এসে, আর ইউটিউব তো ওরকমই, তুমি একজনকে ফলো করবে যে ধরো হচ্ছে 5টা কিস্তি দিয়ে কন্টেন্ট বানায়, তোমার পরপর ওরকমই রিকমেন্ডেশনে আরও 10 জন চলে আসবে, রাইট? এবং তাদের বিলিয়নে ফলোয়ার্স হয়ে যাচ্ছে তাদের, কেননা তারা খুব ভালো কিস্তি দেয়।
দে হ্যাভ জিরো আইকিউ। ন্যাশনাল লেভেলেও এমন লোকজনদেরকে আমি দেখেছি, দে হ্যাভ জিরো আইকিউ, কিন্তু খিস্তিটা খুব ভালো দিতে পারে। তো আমরা বাঙালি, আমাদের একটু সমস্যা তো হয়, আমার তো সমস্যা হয়, কারণ আমরা বাঙালিরা তো প্রচণ্ড রকমভাবে শিক্ষা সংস্কৃতি কেন্দ্রিক মানুষ। আমরা ছোটোবেলা থেকে, আর বলেন একটা কথা যে বাঙালির ঘরে আর যাই হোক না কেন একটা হারমোনিয়াম ঠিক থাকে। সব বাঙালির ঘরেই একটা সকালবেলা হলে সারেগামা পাধানিসা শুরু হয়ে যায়। ওই বিবেক বিন্দ্রা বলেছিল না যে বাঙালি দুপুরবেলায় গিয়ে ঘুমোয়। বাঙালি দুপুরবেলায় গিয়ে শুধু ঘুমোয় না, বাঙালি দুপুরবেলায় সাহিত্য চর্চা করতেও ভালোবাসে। বাঙালি দুপুরবেলা গল্পের বইটা পড়তে ভালোবাসে। হতে পারে বাঙালি অত বড় ব্যবসা করে না, কিন্তু বাঙালি সংস্কৃতির জগৎটার উপর নিজের আধিপত্য কায়েম করে রাখে। তো বাঙালির যে আধিপত্য কায়েমের জায়গাটা, এই জায়গাটা ধীরে ধীরে করে চলে যাচ্ছে। তার কারণ হচ্ছে বাংলাতেও এমন লোকজনদেরকে আমরা এখন দেখি যারা কিছু বোঝেই না, যাকে পারে তাকে নিয়ে একটা কিছু বলে দেয়, যাকে পারে তাকে নিয়ে একটা কিছু করে দেয়, কাউকে একটা খিস্তি মেরে দেয়, কিছু বুঝলোই না ভাবলোই না। তেমন লোকও আছে। ক্যামেরা অন করে, ফোনের ক্যামেরাটা অন করলেই ভাবে আমি কন্টেন্ট ক্রিয়েটার। কি আশ্চর্যের বিষয়! অশ্লীলতা একটা কন্টেন্টের মধ্যে পড়েছে। হ্যাঁ, অশ্লীলতা এখন নয় গো, অশ্লীলতা সবসময়ই একটা কন্টেন্ট। অশ্লীলতা সেই 1920 সালের বলিউডেও অশ্লীলতা কন্টেন্টই ছিল। তুমি যদি ব্যাবিলন বলে একটা মুভি আছে ব্র্যাড পিটের, তুমি যদি দেখো তাহলে দেখবে যে সেই সময় হলিউড কী ছিল। হলিউডে সেই সময় একজন নায়িকা খুব জনপ্রিয় হচ্ছেন জাস্ট বিকজ অফ অশ্লীলতা। তখনও ডায়ালগ দেওয়া মুভি আসেনি। তো অশ্লীলতা সবসময় কন্টেন্ট ছিল। তুমি খেয়াল করে দেখবে মেয়েদের ছোট পোশাক পরিয়ে পোস্টারে ছবি দিয়ে দেওয়াটা কিন্তু একটা এটাই চলে এসছে মার্কেটিংয়ে। সবসময় আমরা তাই দেখে এসেছি যে একটা মেয়ে ছোট পোশাকে ঘুরছে, কিন্তু ছেলেটা বড় পোশাকই থাকে। এটাই তো মার্কেটিং দেখে এসেছি আমরা সবসময়। তো অশ্লীলতা বরাবরই কন্টেন্ট। আমরা সেটার উপর এখন আরও রাখঢাক করার চেষ্টা করছি, কিন্তু রাখঢাক করার আর জায়গা নেই। এখন এটা সমস্ত স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গেছে। আচ্ছা দাদা, একদম ইন্টারভিউ শেষের দিকে এসে একটা শেষ প্রশ্ন করব, যে যেটা আমি একদম শুরুতে বলতে চাচ্ছিলাম, যে তোমরা একই প্ল্যাটফর্মে আছো, ইউটিউব হোক বা স্পটিফাই, যেই প্ল্যাটফর্মই হোক না কেন, সেখানে এই যে মন্তব্য, সে মন্তব্যের পরিপ্রেক্ষিতে, কারণ আমরা এখন অনেক জায়গায় দেখছি সমাজ মাধ্যমে পোস্ট করা হচ্ছে যে এথিক্যাল কন্টেন্টের প্রয়োজনীয়তা রয়েছে, কোথাও যে কি তোমাদের যারা একই প্ল্যাটফর্মে আছো তোমাদের কাজের ওপরেও কি প্রভাব পড়তে পারে? দেখো, আমার কিছু যায় আসে না, কারণ আমি নন এথিক্যাল কন্টেন্ট বানাইনি কখনো। আমি মোটিভেশনাল ভিডিওস বানাই, এখন কম বানাচ্ছি, কিন্তু আমি আবার প্ল্যান করেছি নতুন করে পুরো ভালো করে বানানোর আবার, বিকজ আমি একটা লার্নিং ফেজের মধ্যে ছিলাম, শিক্ষাটা তো দরকার। আমি আবার বানাবো ধরো, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয় না কোনো ধরনের আমার কোনো প্রেশার হতে পারে। মানে পদক্ষেপটা তুমি ভালো চোখে নিচ্ছ? 100% আমার কোনো অসুবিধা নেই। মানে আমি তো চাই হোক, আমি কোনোদিনও আজ অবধি আমার কোনো কন্টেন্টে আমি একটা 2 অক্ষর পর্যন্ত বলিনি। তা আমি মোটিভেশনাল ভিডিও বানাই 1, 2 নম্বর আমি মানুষকে ভূতের গল্প শোনাই। ছোটোবেলা থেকে আমরা ভূতের গল্প শুনেই বড় হয়েছি, কিচ্ছু যায় আসে না আমার তাতে। এবং 3 নম্বর ব্যাপার হচ্ছে যে আমি গান গাই। তো আমার গানের মধ্যেও ওই হঠাৎ করে তোর মাকে গিয়ে বল আমি এসেছি, এইসব লাইন থাকে না আমার গানে। তো আমি যা কাজ করি, আমার ক্ষেত্রে কোনো টেনশনের ব্যাপার নেই। যারা টেনশনে থাকার তারা টেনশনে নিশ্চয়ই পড়বে এবার থেকে। আপনারা দেখছেন বাংলাহান্ট। পরবর্তী খবর জানতে নজর রাখুন বাংলাহান্টের পেজে। বাংলাহান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলাহান্ট।